নমস্কার। পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে আবার একটু কিছু সময়ের জন্য লাইভে আসার কথা জানিয়েছিলাম। যে কতগুলি কথা নিয়ে আজকের এই লাইভে আসা, আপনারা নিশ্চিতভাবে সঙ্গ দেবেন এবং আগামী দিনে রাস্তার লড়াই এবং আইনি লড়াইতে সহায়তা করবেন এবং আমাদের যাতে প্রত্যেকটি আন্দোলনকে আমরা গণ আন্দোলনের রূপ দিতে পারি তার জন্য এই বার্তাটি সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন। আপনারা দেখেছেন যে গত 27শে মে আমরা মেদিনীপুরে একটা মহামিছিলের ডাক দিয়েছিলাম। আমরা মনে করি যে কোনো বিদ্রোহকে আন্দোলনের রূপ দিতে গেলে, আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিতে গেলে, গণ আন্দোলনকে বিপ্লবের রূপ দিতে গেলে স্বভাবতই কী করতে হবে না, জেলা ভিত্তিক আগে আন্দোলনটাকে শুরু করতে হবে। যাই হোক, এতদিন হয়নি, কার কারণে হয়নি, কিভাবে হয়নি সেসব বিতর্কে আমি যাব না, বিতর্কে যাওয়াটাও ঠিক নয়, কারণ আমরা প্রত্যেকেই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী। বিগত 27 তারিখ মেদিনীপুরে মহামিছিলের আমরা ডাক দিয়েছিলাম। প্রচুর সংখ্যক চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা পথে নেমেছেন, পায়ে পা মিলে হেঁটেছেন। আগামী ঠিক তারপরে 27 তারিখের পরে 31 তারিখ আমরা কলকাতাতে একটা নাগরিক কনভেনশনের ডাক দিয়েছিলাম। নাগরিক কনভেনশনে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন, আপনারা জানেন, দেখেছেন। সেই দিনই আরও একটা কর্মসূচি ছিল যে অর্ধনগ্ন সমাজটা তো স্বাভাবিকভাবেই, শিক্ষা ব্যবস্থা যদি নগ্ন হয়ে যায়, স্বাস্থ্য ব্যবস্থা নগ্ন হয়ে যায়, প্রশাসন নগ্ন হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে অর্ধনগ্ন হয়ে শিক্ষকরা একটা সমাজে প্রতিবাদ কর্মসূচি রেখেছিল। কিন্তু অপদার্থ পুলিশ প্রশাসন, অপদার্থ পুলিশ মন্ত্রী জোরপূর্বক মাস্টারমশাইদের, শিক্ষাকর্মীদের তুলেছে, দিয়ে গ্রেপ্তার করেছে। তো সেই দিনই আমাদের তার পরের দিনই আমাদের একটা কর্মসূচি ছিল 31 তারিখ মৌলালী যুব কেন্দ্রে উই দ্য ফোরাম ফর প্রিডিং জাস্টিসের ব্যানারে, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নেতৃত্বে একটা নাগরিক কনভেনশন ছিল। সেই নাগরিক কনভেনশনে সমাজের সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান করেছিলাম। সেখানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন, যেমন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি মহোদয়, সমাজকর্মী, লেখিকা, অধ্যাপিকা মিরাতুন নাহার মহোদয়া, তারপরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাক্তন এমপি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এরকম সমাজের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অনেকেই ছিলেন। এবং সেই সঙ্গে প্রায় 600-700 জন শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা সেদিন সেই নাগরিক কনভেনশনে উপস্থিত ছিলেন। এবারে আমাদের একটা কর্মসূচি আগামী দিনে যেটা আমরা রাখতে চাইছি, যে আগামী 9 তারিখ, মাথায় রাখবেন, আগামী 9 তারিখ ঝাড়গ্রাম চলো আমরা ডাক দিচ্ছি। ঝাড়গ্রামে আমরা মহামিছিলের ডাক দিচ্ছি। এবারে আপনাদের মনে হতে পারে যে মেদিনীপুরে হলো, আবার ঝাড়গ্রামে হচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, মেদিনীপুরই হচ্ছে সবসময় পথ দেখায়। হ্যাঁ, এখন মেদিনীপুরটা 3টে ভাগে ভাগ হয়েছে, তাই আমরা পশ্চিম মেদিনীপুরের আমরা মেদিনীপুর শহরে মহামিছিল করেছি। আগামী 9 তারিখ আপনারা সবাই 1টার মধ্যে আপনারা ঝাড়গ্রামে প্রবেশ করবেন। আমরা তারপরে হচ্ছে মিছিলটা শুরু করব। মিছিলের স্থানটা আমরা জানিয়ে দেবো নিশ্চিতভাবে, কোনখান থেকে মিছিলটা শুরু হবে। শুধু এইটুকু জানিয়ে রাখলাম, আগামী 9 তারিখ ঝাড়গ্রাম চলো ডাক দিয়ে মহামিছিল হবে। তারপরে আমরা ক্রমান্বয়ে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি, আপ টু শিলিগুড়ি, অর্থাৎ আমাদের আন্দোলনটাকে আমরা জঙ্গলমহল থেকে একবারে সাগর থেকে একবারে পাহাড়, আমরা এইটা ছড়িয়ে দিতে চাই। কারণ এটা বুঝিয়ে দিতে চাই যে জনমানসে একটা বার্তা দিতে চাই যে জাতির আজকে মেরুদণ্ড লাথি খাচ্ছে, লাঠি পেটা করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, চোখ নষ্ট করে দেওয়া হচ্ছে, পা ভেঙে দেওয়া হচ্ছে, অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে শিক্ষিকাদের। একটা ন্যূনতম গণতান্ত্রিক দেশে তার সংবিধানের 19 নম্বর আর্টিকেল অনুযায়ী তার সভা সমিতি, মিটিং, মিছিল, তাদের প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিরোধ এগুলো করতেই পারে, কিন্তু এগুলোও পর্যন্ত করতে দিচ্ছেন একটা স্বৈরাচারী শাসক। যেটা বলতে চাইছিলাম যে হিটলারের নাৎসি জমানাকেও হার মানিয়ে দিয়েছে, এটা বলতে আমাদের দ্বিধা কোনো নেই। এবারে কথায় কিছু আসি
যে আপনারা তো অবশ্যই প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আজকে আমরা সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরিটা চলে গেছে, আমাদেরকে প্রত্যেককেই আসতে হবে ঝাড়গ্রামে। এবার আইনের ব্যাপারটা নিয়ে আপনারা বলি যে রাস্তার লড়াইটা আমরা একসঙ্গেই লড়বো, কিন্তু আইনের লড়াইটা যে যেভাবে লড়ছেন লড়ুন, আমরা যেরকম ফোরামের মাধ্যমে লড়ছি। কারণ এতদিন পর্যন্ত একটা কথা অস্বীকার করতে কেউই পারবেন না, কারণ আমাদের এই যে মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাঝে মধ্যে বেশ কিছু জিনিস ওনাকে খুব ভালো লাগে। সবাই বলে এই অদ্ভুত কথা বলছে, মুখ্যমন্ত্রীকে ভালো লাগে। কারণ ওনার মুখ দিয়ে অনেক সময় মানে সত্য কথা বেরিয়ে যায়, এবং যেটা আমরা জানতে চাই মানে উনি আমাদের কতটা ক্ষতি করেছেন। তো নেতাজি ইন্ডোরে আমাদের ডেকেছিলেন, আপনি জানেন, আপনারা জানেন যে নেতাজি ইন্ডোরে উনি বললেন আপনাদেরকে আমি আপনাদের চাকরিটা বাঁচানোর জন্য আপনাদের লয়ার আমাদের লয়ার একই ছিল। আসল কথা ম্যাডাম, আপনি এতদিন সুপ্রিম কোর্টে একাই খেলেছেন, আপনি কাউকে খেলতে দেননি। কার জন্য হয়নি কী ব্যাপার আমি সেই তর্ক বিতর্কে যাব না, আমি যাচ্ছি না, সেটা এখন প্রত্যেকে বুঝতে পেরে গেছে। আসলে সুপ্রিম কোর্টে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হয়ে একটা কথা পর্যন্ত খরচ করা হয়নি সেইভাবে। তার জন্য আপনি ফাঁকা মাঠে খেলেছেন কিসের জন্য? না নিজের ক্যাবিনেটকে বাঁচাতে হবে, কারণ সামনে 26শে শিওরে ভোট। কারণ স্বাভাবিকভাবে অযোগ্যদের যদি আলাদা হয়ে যায় তাহলে আপনার নেতামন্ত্রীদের নামগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়বে, তাহলে আপনার টিকিট দেওয়ার ক্ষেত্রেও অসুবিধা হবে, আরও অনেক রকম সামাজিক অস্থিরতা তৈরি হবে। আপনি সেটা চাননি, তাতে আপনি 19,000 20,000কে বলি দিতেও আপনার কোনো দ্বিধা নেই। তো আপনার যাই হোক মুখ থেকে একটা মানে সত্যি কথা বেরিয়ে গেছে, আমরা সুবিধা হয়েছে। তো যাই হোক, এবারে কিন্তু আপনাকে সুপ্রিম কোর্টের জায়গাটা আমরা এমনি ছাড়ছি না, সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি, সুপ্রিম কোর্টের দরজার বাইরে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা কিন্তু কড়াটা নাড়ব। তারপরে আপনি আবার কি করলেন, আপনি যে প্রতি মুহূর্তে আপনার যে কথা চেঞ্জ হয়, আপনি 3 তারিখ যখন আমাদের সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায় আমাদের যখন চাকরিটা চলে গেল, আপনি কি বললেন? না এরা চাকরি খেয়ে নিয়েছে, অমুক রাজনৈতিক দল চাকরি খেয়ে নিয়েছে, অমুক অ্যাডভোকেট চাকরি খেয়ে নিয়েছে। আমরা বলছি কনস্পিরেসি হয়নি সেটা বলছি না, বা বিচার ব্যবস্থার এত তড়িঘড়ি রায় দেওয়া উচিত হয়নি এটাও আমরা বলছি, কিন্তু তারপরে বলছি আপনি কি করে সবসময় মাছটাকে আপনি শাক দিয়ে ঢাকার চেষ্টা করবেন, এই আপনার এই অভ্যেসটা বড় খারাপ। আমরা বলছি আমাদের নিয়ে কনস্পিরেসি হয়েছে, এটা সত্য। বিচার ব্যবস্থায় একটা জিনিস নিয়ে আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে কোনো একজন প্রধান বিচারপতি 15 দিনের জন্য হচ্ছেন, কোনো একজন প্রধান বিচারপতি 2 মাসের জন্য হচ্ছেন, কেউ 3 মাসের জন্য হচ্ছেন। স্বাভাবিকভাবে 26,000 জনের একটা মামলা, সেটা আমরা জ্ঞান দিচ্ছি না, জ্ঞান দেওয়ার মতো আমাদের সাংবিধানিক কোনো রাইটও নেই, বলার কথাও নয়, কিন্তু তবু এই কথাটা বলছি যে এত কম সময়ে আপনি একটা মানে মহামান্য প্রধান বিচারপতি একটা কমিটি তৈরি করতে পারতেন, সেই কমিটির তারা পর্যালোচনা করবে, কারণ যেখানে বাগ কমিটি হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, বাগ কমিটি হয়েছে, সিবিআই হয়েছে, তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হয়েছে। আরে একজনও যদি যোগ্য ক্যান্ডিডেট থাকে তাকে তো এইভাবে শাস্তি দেওয়া যায় না, এইভাবে জাজমেন্ট দেওয়া যায় না, আরও গভীরে ঢোকাও দরকার ছিল। হঠাৎ করে যেহেতু সুপ্রিম মহামান্য হাইকোর্টের নির্দেশে যে সিবিআই চলছিল, সিবিআইয়ের এখনও পূর্ণাঙ্গ তদন্ত কমপ্লিট হয়নি, সেই জায়গায় এইভাবে রায় চলে আসাটা কিন্তু দুর্ভাগ্যজনক। যাই হোক, কিন্তু যে জায়গাটা আমরা পয়েন্ট আউট করছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি কি করলেন না 3 তারিখ এক ধরনের কথা বললেন, আমি কারোর চাকরি যেতে দেবো না, কথাগুলো শুধু পরিবর্তনটা দেখুন মাননীয়। 3 তারিখ বললেন, আমরা সুন্দরভাবে টপ 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 করে গিলতে শুরু করলাম। মুখ্যমন্ত্রী গেলাতে খুব ভালোবাসেন, দিয়ে আমরা সঙ্গে সঙ্গে 7 তারিখ উনি কী বললেন, নেতাজি ইন্ডোরে ডেকে বললেন যে আমি প্রথমে যোগ্যটা দেখে নেব, যোগ্যদেরটা দেখে নেব, তারপরে অযোগ্যদের দেখে নেব। উনি সব দেখে নেবেন, উনি সব পারেন। আসল কথা তার মুখেই কিন্তু এই ধরনের বড় বড় কথাগুলো মানায় যিনি ভারতের সংবিধান বলুন, ফেডারেল স্ট্রাকচার বলুন, পার্লামেন্টারি ডেমোক্রেসি বলুন, আইনসভা বলুন, বিচার ব্যবস্থা বলুন, যে কোনো ধার ধারে না, তার ক্ষেত্রে এই মুখে কথাগুলো মানায়। আপনি যদি সত্যি প্রকৃত অর্থে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরিটা ফিরে দেওয়ার ব্যবস্থা করার প্রয়াস নিতেন, তাহলে অবশ্যই যেগুলো সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যে জিনিসগুলো আপনাকে বারে বারে চেয়েছে, আপনি সেইগুলোকে কোনো না কোনো জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করেছেন এবং নিজের কাছে রেখেছেন, এগুলোকে বাইরে বের করতে দেননি। তো এটা পরে কি হলো না, আপনি কি করলেন না, হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে গেল, এইভাবে আমাদের একটা রায় এলো, আপনি সঙ্গে সঙ্গে 7 তারিখে এই কথা বলার পর নেতাজি ইন্ডোরে এই ললিপপটা আপনি ধরালেন। তারপরে 15 তারিখে এসে আপনি কি বলে দিলেন, না আমাকে তো সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলতে হবে। তো
তো সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে আপনাকে চলতে হলে আপনি কী করে, সরি 15 তারিখ বলছি, আমাদের এই মে মাসের শেষের দিকে আপনি এসে বললেন আমাকে সুপ্রিম কোর্টের তো গাইডলাইন মেনে চলতে আপনাদেরকে পরীক্ষায় বসতেই হবে। তার আগে আপনি মানে চলে গেলেন কোথায় না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে কী করলেন না, আমাদের জন্য এত আপনার দরদ, আপনি গিয়ে কী করলেন না MA ফাইল করতে চলে গেলেন। যখন সুপ্রিম কোর্টের জাজমেন্টটা এলো, আপনি কেন পারলেন না সুপ্রিম কোর্টে গিয়ে বলতে মহামান্য বিচারপতিকে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার প্রচুর পরিমাণে যোগ্য ক্যান্ডিডেট আমার এই প্যানেলের মধ্যে আছে, আমি আমাদের যা কিছু ডকুমেন্টস আছে আমি সেগুলো প্রোভাইড করব আপনার বেঞ্চে, এবং আপনি আমি রিভিউ পিটিশনে যাচ্ছি, আমি জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করছি না। কিন্তু এতদিন আমি যে মানে মানে দেইনি যে জিনিসগুলো, তার জন্য আপনি থাপ্পড় খাবেন। আপনি অতীতেও খেয়েছেন, সারা সময় আপনি কোর্ট অবমাননার দায়ে আপনার জরিমানাও পর্যন্ত হয়েছে, অন্যান্য কেসে, এ কেসে নয় অন্য কেসে হয়েছে। তো আপনি সেগুলো না করে আপনি কী করলেন না MA ফাইল করতে চলে। MA ফাইল কখন হয় না, আগে রিভিউ আপনি করতেন, রিভিউতে ফলাফল আসতো না, কিন্তু আপনি দেবেন না, আপনার কাছ থেকে বের করতে হবে, আপনি কোথায় লুকিয়ে রেখেছেন তার জন্য আমাদের বের করতে হবে। রিভিউতে যদি আমরা কোনো রকম জাজমেন্ট না পেতাম, তারপরে আমরা কিউরেটিভে যেতাম, তাহলে কিউরেটিভে যদি আমরা অসফল হতাম, তারপরে আপনি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যেতেন। আপনি প্রথমে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে আপনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে মেনে নিচ্ছেন। আপনি এইটা মেনে নেওয়ার পর আপনি আমাদের শোনাচ্ছেন আমি কি করব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি তো অস্বীকার করতে পারি না, সবাইকে মানতে হবে। আরে মশাই, আপনিই তো সবচেয়ে বেশি সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন, সব জায়গায় ভার্ডিক্টকে আপনি সবচেয়ে বেশি অবমাননা করেন। আমরা কিন্তু এখনও ভারতবর্ষের সংবিধানের উপর আস্থা আছে, আমাদের পরিবার থেকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে, জাতীয়তাবাদ, দেশাত্মবোধ, ভারতের কনস্টিটিউশনকে মানতে হয়, দেশকে ভালোবাসতে হয়, পার্লামেন্টারি ডেমোক্রেসির উপর আস্থা রাখতে হয়, ফেডারেল স্ট্রাকচারের উপর আস্থা রাখতে হয়, আইনসভার উপর আস্থা রাখতে হয়। আমরা এগুলো পরিবার থেকে শিখেছি, আমাদের পরবর্তী জেনারেশনকে এই শিক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা এই জাজমেন্টটা আমাদের জন্য কিন্তু ভয়াবহ আসে, তাহলে কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা এই দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, ফেডারেল স্ট্রাকচার, পার্লামেন্টারি ডেমোক্রেসি, বিধানসভা, লোকসভা, রাজ্যসভা, এগুলো তাদেরকে জানাবো কিনা এটা আমাদের ভাবতে বাধ্য করবেন না। তাই আপনাকে বলছি যে আপনার যদি এত দরদ, আপনি যদি এত মানবিক হয়ে থাকেন, তাহলে আপনি কি করুন না, আপনি অবশ্যই সুপ্রিম কোর্টে গিয়ে অবিলম্বে সামার ভ্যাকেশন শেষ হওয়ার পর আপনি গিয়ে বলবেন যে আমি রিভিউ পিটিশনটা করতে চাই এবং আমার কাছে এই ওএমআরগুলো আছে, এরা আমার প্রকৃত অর্থে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, এদেরকে চাকরি বাঁচানোর ব্যবস্থা করুন। আপনি সেটা করছেন না, এই জন্যই তো আপনার সঙ্গে সংঘাতটা লাগছে। আর আপনাকে একটা কথা বলি, আপনি আপনার সরকারের দুর্নীতির কারণে আজকে এত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেল, তাদের কাজটা চলে গেল, তাদের এতদিনের দীর্ঘদিন ধরে যে স্বপ্নটাকে তারা বুকে লালন পালন করেছে, এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য রাতের পর রাত ঘুমটাকে নষ্ট করেছে, যে একটা এই শিক্ষকতার মতো জায়গায় নিজেকে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে নিয়ে এসেছে, আপনি সেই জায়গাটা কেড়ে নেবেন? এটা আমরা মেনে নেব? আপনি এখন কি বলছেন সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে পরীক্ষা নিতে হবে। একটা কথা বলে রাখি শুনুন, যে সকল মাস্টারমশাইরা মনে করছেন যে পরীক্ষাটা দিয়ে আবার মনে হয় পেয়ে যাব, আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। মুখ্যমন্ত্রীকে আপনারা ঠিক চেনেন না। উনি কি করতে চাইছেন? উনি চাইছেন যে আবার পরীক্ষা ব্যবস্থা, একটা তো ত্রুটিপূর্ণ নোটিফিকেশান, গেজেট নোটিফিকেশান পাবলিশ করেছে, সেই ত্রুটিপূর্ণ গেজেট নোটিফিকেশানের উপরে উনি জানেন কেস হবে, নিরন্তর কেস হবে, অসংখ্য কেস হবে, উনি পরীক্ষাটা নিতে পারবেন না। সামার ভ্যাকেশান শেষ হবে, উনি সুন্দরভাবে চলে যাবেন, চলে গিয়ে বলবেন যে দেখুন আমি তো পরীক্ষা নিতে পারছি না হুজুর, এত কেস কাছারি চলছে, আমাকে আরও কিছু MA ফাইল আমি করতে চাইছি, আরও কিছুদিন এক্সটেন্ড করানোর ব্যবস্থা করুন। তাই আপনি ভোটটা বের করে দিতে চাইছেন। হ্যাঁ, আপনাকে আমরা এটা বলতে চাইছি, আমরা পরীক্ষাটা কেন দেব? আপনি যেই গেজেট পাবলিশ করুন, আপনি যেই নোটিফিকেশান পাবলিশ করুন, আমরা পরীক্ষা দেব না। আমরা থাকাকালীনও প্রত্যেকটা স্কুলের সার্বিক চেহারাটা দেখুন, অজস্র ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে বিভিন্ন সাবজেক্টে, আপনি নেন না নতুনদের জন্য নোটিফিকেশান দিয়ে পরীক্ষা, আমরা কোনো বাধা প্রদান করব না, আপনি যেভাবেই করতে পারেন। আর যারা মনে করছেন যে সকল মাস্টারমশাইরা পরীক্ষাটা দিয়ে আবার চাকরিটা নিশ্চিত করে নিতে পারবেন, একটা কথা বলে রাখি শুনে, একজন বিখ্যাত মানুষের কথা, আপনি যদি অন্যায় না করেন, আপনার প্রতি যদি অন্যায় করা হয় আর তার বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, তাহলে বিচার ব্যবস্থা, যে কোনো দেশের বিচার ব্যবস্থা ধরে নেবে যে আপনিই হচ্ছে প্রকৃত অন্যায়কারী।
তাই অন্যায় যখন হয়েছে, আপনি যখন হকের চাকরিটা আপনি নিজে অধিকার বলে যোগ্যতা মেধার ভিত্তিতে আপনি চাকরিটাকে পেয়েছিলেন, সেই চাকরিটাকে হারাতে দেবেন না, তার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবেন। এটা আপনার হকের চাকরি। কে বলতে পারেন আপনি পরবর্তীকালে আবার এসএসসি পরীক্ষা দিলেন, ধরলাম এই পরীক্ষাটা হলো, আপনি ভালো মতো পরীক্ষা দিলেন, মামলাকারীর অভাব আছে? কারণ ব্যাপারটা হচ্ছে মামলাকারীর অভাব নেই, মামলাকারীদের পক্ষ নিয়ে অ্যাডভোকেটেরও অভাব নাই। আবার মামলাটা হাইকোর্ট হবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গড়াবে, আবার 5 বছর পরে 2 বছর পরে প্যানেলটা নষ্ট হবে, আবার আপনি নতুন করে পড়তে বসবেন। মানে জীবনে 60 বছর পর্যন্ত আপনি পরীক্ষা দেবেন, আবার আপনার নতুনভাবে যোগ্যতার প্রমাণের পরীক্ষা দিয়ে আপনাকে চাকরিটা পেতে হবে। কেন বলছি আজকে এই কথাটা? কারণ সুপ্রিম কোর্টই বলে দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশনটা হচ্ছে এটা চোর। তাহলে পরীক্ষাটা কন্ডাক্ট করবে কে? এই চোর কমিশন। আমি ধরলাম যে কেউ একজন চোর আছে, কমিশনটা চোর, তাহলে পাহারাদার কে? তাহলে পাহারাদার যদি সঠিক কেউ থাকে, তাহলে চোরকে তার নামটা কি কন্ট্রোলে রাখতে পারে? উরি বাবা, চোর হচ্ছে কমিশন, তার পাহারাদার হচ্ছে রাজ্য সরকার। উরি বাবা, সে তো আরও মস্ত বড় চোর, মানে সে ডাকাত, সপার্ষদ হচ্ছে চুরি করে। তাহলে চোরকে পাহারাদার হিসাবে একটা মস্ত বড় চোর যদি থাকে, তাহলে আপনার পরীক্ষাটা কি করে সঠিকভাবে হবে? আপনি কিভাবে সঠিকভাবে চাকরিটা পাবেন? এটা বুঝতে পারছেন না। আপনি যে এতদিন কষ্ট, দুঃখ, লড়াই, সংগ্রাম করে পেটে গামছা দিয়ে একটা সাধারণ পরিবার থেকে উঠে এসে মেসে হোস্টেলে থেকে লড়াই সংগ্রাম করে চাকরিটা পেয়েছিলেন, সেই চাকরিটা কেড়ে নেবে, আপনি প্রতিবাদ করবেন না? আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও মনে করছেন পরীক্ষাটা হবে, পরীক্ষাটা হবে না, পরীক্ষাটা উনিই চান না হবে, তাই আপনাদেরকে বলছি আস্থায় নেমে আমাদের লড়াই সংগ্রামটাকে জারি রাখতে হবে। আইনের লড়াই, আইনের দরজাতে লড়াই সংগ্রাম তো হচ্ছেই, এতদিন পর্যন্ত মানে ছেড়ে রাখা হয়েছিল। এবারে উনি হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন যে সুপ্রিম কোর্টের দরজাতে আমি কিছুজন, আমি না কয়েকজনকে আমি আমার নিজের বশবর্তী করে রাখতে পেরেছিলাম। আপনি মনে রাখবেন, বিকাশ ভবনে কিন্তু মাস্টারমশাইদের, শিক্ষাকর্মীদের জেদটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যাদেরকে পিটিয়ে মাথা ফেটে, চোখ নষ্ট করে, পা ভেঙে, যাদেরকে মাটিতে শুয়ে দিয়েছিলেন, একমাত্র তাদেরকেই আপনি বসিয়ে দিতে পেরেছিলেন, কারণ তাদেরকে কিছু করার ছিল না, তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। বাকিদের জেদটা আপনি দেখেছেন, মেরে মেরে আপনি পারেননি ওখান থেকে সরিয়ে দিতে। তাই একটা কথা মাথায় রাখবেন, আপনাকেই কিন্তু সমস্যাটার সমাধান করতে হবে, এবং সেটা ডিসেম্বরের মধ্যেই করতে হবে, পুনর্বহাল করতে হবে আপনাকে। না হলে আপনাকে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা মাস্টার মশাই কিন্তু মাস্টার থেকে কিন্তু মাস্টারদা হবে, সেটা কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পেরে গেছেন। মাস্টারদা কিন্তু হচ্ছেই। আপনাদের নেতা, মন্ত্রী, শান্ত্রী বিভিন্ন জায়গায় যাবে, আবার গাল ভরা কথা বলবে, ডবল ডবল চাকরি হবে, আপনি বলবেন ডবল ডবল শিল্প হবে, ডবল ডবল শিক্ষা হবে, আবার কিছু হাততালি কুড়োবেন আপনি। আমরাও বলছি আপনি এগুলো বলবেন, আপনার কথাগুলো আবার শুনবো, কিন্তু এই সমস্যাটার যে ম্যাডাম সমাধান করে দিয়ে যেতে হবে, এটা তো আমরা ছাড়বো না। আপনাকে এর সমস্যার সমাধান করে দিয়ে যেতেই হবে, না হলে কিন্তু কি হবে দেখবেন, মাস্টারদার রাগিয়ে হাজির হয়ে যাবে ওখানে, তখন বড় বিড়ম্বনায় পড়ে যাবেন আপনি। আপনি সব সময় নিজেকে বাইরে বেরিয়ে বলবেন আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনে চলি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজমেন্টকে আমি মান্যতা দিয়ে চলি। যদি সত্যিকারের চলে থাকেন, তাহলে আপনি কেন অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরাচ্ছেন না? কোথায় বাধা আপনার? আপনি যে পরবর্তীকালে আবার অযোগ্যদের আপনি পরীক্ষায় বসার সুযোগ করে দেন, তার কি মানে আছে? আপনি তাদেরকে আবার বসার সুযোগ করে দিয়ে তাদেরকে আবার যোগ্য প্রমাণ করিয়ে দেবেন। যা সমস্ত নাম্বার ডিভাইডেশন রেখেছেন, তাদেরকে রেখে আবার ঢুকিয়ে দিয়ে বলবেন সিবিআই চালাকি করেছে, দিয়ে তার নামটা কি বলে দেবেন যে দেখছেন আমি যেগুলো বলেছিলাম আসল যোগ্য, সেটা কিন্তু দেখুন পরীক্ষার মাধ্যমে পেয়ে গেল। আপনাকে সেই জায়গাটা ছাড়া হবে না ম্যাডাম। তাই একটা কথাই বলবো, রাস্তার লড়াই আন্দোলনটাকে মজবুত করতে হবে। কারণ আপনি পরীক্ষা দিয়েছেন, একটা কথা মাথায় রাখবেন, 2000 যার সদিচ্ছা থাকতো, যে সরকারের, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সদিচ্ছা থাকতো, 2013 সালের পর থেকে একটা এসএসসি পরীক্ষা নিয়েছিল 2016 সালে, নিয়োগ পেয়েছিলেন 2018 প্রথম নিয়োগ পেয়েছিলাম 12ই সেপ্টেম্বর, আমি পেয়েছিলাম, ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি পেয়েছিলাম। তাহলে 2016 সালে আপনি পরীক্ষা নিয়েছিলেন, তারপরে আজকে 2026 সাল হয়ে গেল, 10 বছরে আপনি একটা এসএসসি নেননি। আপনার শিক্ষামন্ত্রী বলেছিল এসএসসি দুর্গাপূজা নাকি বছরে বছরে নিতে হবে। তাহলে সেই মুখ্যমন্ত্রীর উপরে আপনারা কি করে ভরসা করছেন?
এত প্ররোচনা ছিল, এত প্রলোভন ছিল, দশকর্মা ভাণ্ডারের মতো গ্রামে গ্রামে দোকানটা হয়তো খুলেনি, চাকরি বিক্রির দোকান, কিন্তু পাড়ার মোড়ে মোড়ে, গ্রামে শহরে, অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় সব জায়গায় দালাল ঘুরছিল। প্রলোভন কম ছিল? প্রলোভন প্রচুর ছিল। আমরা সেই প্রলোভনের ফাঁদে আমরা পা দেইনি। তাহলে ভাবুন যে কতটা আমাদের লড়াই সংগ্রাম করতে হয়েছে। প্রলোভনের ফাঁদে আমরা পা দেইনি। এত চুরি জোচ্চুরি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির সঙ্গে আমরা আপোষ করিনি। তারপরে আমরা হকের চাকরিটা ছিনিয়ে নিয়েছিলাম এত কম্পিটিটারদের সঙ্গে কম্পিটিশান করে। তাহলে সেই চাকরিটা আপনি হারিয়ে যেতে দেবেন? আপনারা হারিয়ে যেতে দেবেন? আরে কী মশাই, এটা কিভাবে সম্ভব? তাই একটা কথা বলছি, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি প্রধান শিক্ষক ইসরারুল হক মণ্ডলের যথেষ্ট আইনি অভিজ্ঞতা রয়েছে। উনি তার মতো করে আমাদের হয়ে সেখানে অ্যাডভোকেট দিয়ে নিজে থেকে অনুভব করতে পেরে যাবেন, টের পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীও টের পেয়ে যাবে। আপনারা যারা অন্যান্য মাধ্যম দিয়েও আপনারা আইনজীবী দিয়ে লড়ছেন, লড়ুন, কোনো অসুবিধা নেই। সবাই তো যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হয়ে লড়ছেন, চাকরিয়ারা, সেটা লড়ছেন। কিন্তু সেটা লড়া হবে, কিন্তু রাস্তার লড়াই আন্দোলনটাকে কিন্তু আমাদের ছড়িয়ে দিতে হবে জেলাভিত্তিক সব জায়গায়। তাই আগামী 9 তারিখ 9 জুন ঝাড়গ্রামে একটা মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। আবারও বলছি, সেই মহামিছিলে আপনারা দলে দলে যোগদান করবেন, সমাজের সর্বস্তরের মানুষকে আপনারা আহ্বান করবেন। আজকে হ্যাঁ, আমাদের একটা দুঃখ হয়, আক্ষেপ হয় যে আজকে আমাদের অনেক মাস্টারমশাইদের আমরা দেখি, যারা বা আমার অনেক লাইভে অনেকে দেখেন, যাদের আমি ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক উপকারে লেগেছি বা সংগঠনগতভাবেও অনেক উপকার করেছি। যাই হোক, তারা আসেননি, নাই আসাটাই স্বাভাবিক, হয়তো তিনি মনে করেছেন, আমি হয়তো স্বাভাবিক ধরে নিচ্ছি। তো যাই হোক, আমাদেরকে বৃহত্তর সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে আপনার সন্তান সন্ততি তারা আগামী দিনে যদি জাতির মেরুদণ্ড রাস্তায় শুয়ে থাকে, রাস্তায় পুলিশ দিয়ে তাদের পেটানো হয়, কি চরম উদ্ধত্ত। এদিকে বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি মানবিক, রাজ্যের পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে একটা স্টেশনের মধ্য থেকে ট্রেন থেকে নামছে, তার ট্রেন থেকে ব্যাগ চেক করা হচ্ছে। একদম সাধারণ মানুষ, সে শিক্ষক নয়, তার ব্যাগ চেক করে দেখা যাচ্ছে পেন আছে কিনা, খাতা আছে কিনা, তাহলে সে যোগ্য শিক্ষক, তাকে ধরে নিয়ে তুলে নেওয়া হচ্ছে। সবচেয়ে অবাক কথা, একজন ঝাড়খণ্ডের লোক, ঝাড়খণ্ডের একজন ভদ্রলোক হিন্দিতে কথা বলছেন, তিনি বলছেন আমি একজন ফুড ব্লগার, আমি শিক্ষক নয়, পুলিশ তাকেও তুলে নিয়েছে গাড়িতে। এত ভয় কিসের আপনার? আপনি এত ভয় পাচ্ছেন কেন? রেল স্টেশনের ভেতর ঢুকে যাচ্ছেন, মেট্রো স্টেশনের ভেতর ঢুকে যাচ্ছেন, যখন যাকে পাচ্ছেন তুলে নিয়ে গিয়ে গারদে পড়ে দিচ্ছেন। আপনি পারবেন? এত সংখ্যক মাস্টারদা যদি তৈরি হয়, মাতঙ্গিনী তৈরি হয়, ঝাঁসির রানী লক্ষ্মীবাই তৈরি হয়, আপনি পারবেন টেক্কা দিতে? সামনে কিন্তু ভয়ঙ্কর দিন আসতে চলেছে। আপনি চাকরিটা খেয়েছেন, আপনার সরকার চাকরিটা খেয়েছে, দুর্নীতির কারণেই চাকরিটা গেছে, আপনাকেই চাকরিটা ফিরিয়ে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল দিন আসতে চলেছে আপনার জন্য, এটা মাথায় রেখে চলবেন। সবাইকে আমরা বলবো 2016 যে যেখানেই আপনি আইনি পদ্ধতির মাধ্যমে লড়াই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা আমাদের একটা আইনি লড়াইয়ের মাধ্যমে বা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে লড়ছি। যতই আমাদের মধ্যে আলাদা করার চেষ্টা করুন, উনি পারেননি। কারণ একটা জিনিস দেখেছেন, উনি তো সবসময় একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাকে খুব ফলো করেন। উনি একটা জিনিস অবাক হয়ে গেছেন যে কয়েকজনকে আমি হাতে করে নিলে মনে হয়ে যাবে। কারণ যখনই আন্দোলনের কোনো একটা ডাক দেওয়া হয়, উনি সেটা ভালোভাবেই বুঝতে পেরেছেন সবাই কিন্তু এক কাট্টা হয়ে যায়। রাস্তার আন্দোলনে কিন্তু আমরা একসঙ্গে আছি। আর যেটা আপনি করেছিলেন যে আইনের লড়াইয়ের দরজাটাতে আপনি একাই হচ্ছে পরিচালনা করেছেন, এবারে আর একা পরিচালনা করতে পারবেন না, সেটা যে যার মতো করে লড়াই করবে। তাই সবাইকে বলবো, দ্বিধা দ্বন্দ্ব রাগ ক্ষোভ কে কোন মঞ্চের এসব ভুলে যান। ভুলে গিয়ে আগামী 9 তারিখ ঝাড়গ্রামে আসুন, দলে দলে যোগদান করুন। কখনো হকের চাকরিটা যেতে দেবেন না। লড়াইটা আমার, আপনার, আমাদের অধিকার ফিরে পাওয়ার শুধু লড়াই নয়, হকের চাকরিটা ফিরে পাওয়ার লড়াই নয়। এই লড়াই হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াই, শিক্ষার পুনরুদ্ধার করার লড়াই, শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার করার লড়াই, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার লড়াই। তাহলে স্বাভাবিকভাবে এটা যদি বৃহত্তর সমাজের জন্য যদি লড়াই মনে করেন, তাহলে অতি অবশ্যই আগামী দিনে 9 তারিখ ঝাড়গ্রামে মহামিছিলের দলে দলে যোগ দিন। 1টার সময়
আপনাদের তার মধ্যে পৌঁছে যাবেন, আমরা মিছিলটা শুরু করব। আপনাদের স্থানটা যথাসময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন এবং ভিডিও মানে আমাদের এই লাইভটাকে আপনারা শেয়ার করবেন, যাতে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা বিভিন্ন জেলা থেকে এসে ঝাড়গ্রামে একটা মহামিছিলের আমরা রূপ দিতে পারি। তারপরে আগামী দিনে সমস্ত জেলায় ছড়িয়ে পড়বে এবং আগামী দিনে এই আন্দোলনের ঝাঁজ কিন্তু আরও বাড়তে থাকবে এবং সেটা কিন্তু এক সময় বিপ্লবের আকার ধারণ করবে। সবাইকে আবার শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।